সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। আমি সারিকা। আমার সামনে আজকে বসে আছে ভীষণ সুন্দর একজন মানুষ। তার সাথে আমার যতবারই দেখা হয়েছে, শি হ্যাজ অলওয়েজ বিন ভেরি সুইট টু মি। তার কাজ হচ্ছে অন্যকে প্রেজেন্ট করা। শুধু প্রেজেন্টারই না, অ্যাক্টিং এবং মডেলিংও করেছে সমান তালে। কিন্তু বেশ কিছু বছর ধরে আমরা তাকে পাচ্ছি না। কেন পাচ্ছি না সেই গল্প আমরা আজকে শুনবো। দর্শক, আমার সাথে আজকে আছে শান্তা জাহান। কেমন আছো? খুবই ভালো আছি। আর তোমার পাশে থাকা মানে হচ্ছে ভালো না থেকে পারাই যায় না। এত চমৎকার তুমি দেখতে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ, ইউ আর লুকিং ভেরি প্রিটি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যে বললাম যে তোমার কাজ অ্যাকচুয়ালি অন্যকে প্রেজেন্ট করে, ইউজুয়ালি আমি যে কাজটা এখন করছি, নর্মালি তুমি এ পাশে থাকো, আমি পাশে থাকি, কাজটা করি। আমি যদি এখন বলি যে এই প্রোগ্রামটা আজকে আমি শুরু করলাম, তোমাকে যদি বলতাম যে তুমি শুরু করো, তুমি অ্যাকচুয়ালি কিভাবে করতে? খুব সুন্দরভাবে করতাম ডেফিনেটলি, কারণ আমার সামনে একটা ডেমো আমরা দেখতে পাই কিনা। আচ্ছা, এটা হচ্ছে বিটেক এক্সপার্ট, রাইট? হেয়ার কেয়ার ওয়েল। ওকে, প্রিয় দর্শক, আপনারা রয়েছেন বাংলা ভিশনে, এবং বাংলা ভিশনে আমার আমি মানে হচ্ছে এমন একটা সিগনেচার প্রোগ্রাম যেখানে আমরা সব তারকাদেরকে নিয়ে আসি। তারকাদের মনের কথা যেমন আপনাদেরকে জানানো হয়, আর সেই সাথে তারকাদের অনেক অজানা কথাও আমি আপনাদেরকে জানাই। আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার ওয়েলের আজকের আয়োজনে। আর সাথে কেউ রয়েছে সেটা বলছি, এত মিষ্টি মেয়ে, সেই মিষ্টি মেয়ের পদচারণা সব জায়গাতে রয়েছে, একাধারে মডেলিং, নাট্যাঙ্গন এবং একই সাথে নাচেও আমরা তাকে পেয়েছি। তো চলুন পরিচয় করিয়ে দিই আমাদের আজকের তারকা সারিকার সাথে। অনেক অনেক শুভেচ্ছা সারিকা। ওয়াও, তুমি তো আমার চাকরি খেয়ে ফেলবো। আচ্ছা, এবার একটু আসি যে সম্প্রতি আসলে কি নিয়ে ব্যস্ততা চলছে। পরে আমি আসলে জানবো যে যেই কথাটা আমি ফার্স্টেই বললাম ইন্ট্রোতে, যে কেন তোমাকে পাচ্ছি না, সেই সেগমেন্ট আমরা পরে আসবো। আগে একটু জানতে চাই যে এখন কি নিয়ে ব্যস্ততা চলছে। আচ্ছা, আমি তো প্রথমেই বললাম যে আমরা জানবো যে কেন তোমাকে আমরা আজকাল পাচ্ছি না বিজ্ঞাপন বা নাটকে, সেই সেগমেন্ট আমরা পরে আসবো। কিন্তু আগে জানতে চাই যে সম্প্রতি কি নিয়ে ব্যস্ততা চলছে। পুরোদস্তুর ব্যস্ততা আসলে উপস্থাপনা নিয়েই, কারণ একটা সিজন থাকে আমাদের। তো বিফোর রামাদান যে সিজনটা ছিল সেটা হচ্ছে প্রচুর আমাদের কর্পোরেট ইভেন্ট হয়েছে। ঢাকা, কক্সবাজার, চিটাগং, আউট অফ ঢাকার অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলোতে মোটামুটি আমরা প্রায় এভরিডেই গিয়েছি। তো সেই ব্যস্ততা আমারও প্রচুর ছিল। আর পাশাপাশি রমজান উপলক্ষে আসলে প্রত্যেকটা চ্যানেলেই অনেক আয়োজন থাকে, ইনফ্যাক্ট বাংলা ভিশনেরও থাকে। তেমনি বেশ কিছু চ্যানেলে একাধারে কাজ করা হয়েছে, যেটা পুরো রমজান জুড়ে যাবে। আর এবার একটা মজার ব্যাপার হচ্ছে, সবসময় যেটা হয় যে রমজানের প্রথম এক সপ্তাহ বা 10 দিন একটু ফ্রি থাকি, দেন আবার কাজ শুরু হয়। বাট এবার আলহামদুলিল্লাহ যেটা হয়েছে যে ফ্রি থাকতে হয়নি, টানা কাজ চলছে, এখনও চলছে। বিকজ ঈদ নিয়ে এবারে বোধহয় সবার একটু ডিফারেন্ট কিছু ভাবনা রয়েছে। আচ্ছা, তো এই উপস্থাপনা তো করছোই, বা বিভিন্ন প্রোগ্রাম বা কর্পোরেট প্রোগ্রাম বা যেটা বললে যে চ্যানেলের প্রোগ্রাম, সেগুলো তো করছোই। এবার একটু আসি যে কেন নিজেকে দূরে সরিয়ে নিলে অ্যাক্টিং বা মডেলিং থেকে? এই গল্পটা আসলে যখন বলি তখন কারো শুনতে ভালো লাগে না, কারণ মানে আমি কমপ্লেইন করি না, যেটা সত্য আমি সেটাই বলছি। প্রথমত হচ্ছে, আমি যে সময়টাতে অ্যাক্টিং করা শুরু করেছি, সবাই না খুব চটজলদি, মানে অল্প সময়ের মধ্যে প্রোডাকশন নামানো নিয়ে ব্যস্ত থাকতো। হয়তো 2 দিন বা 1 দিন আগে বলা হতো যে আপু চরিত্র হচ্ছে এটা, ডেট ফ্রি আছে কিনা। প্রথম যেটা কনফ্লিক্ট করতো সেটা হচ্ছে ডেট নিয়ে। লাইক আমি যখন একটা কাজের জন্য অন্য কোথাও কমিটেড হয়ে যাই, তখন আমি চাইলেই আসলে সেই ডেটটা চেঞ্জ করতে পারি না। যদি ভালো গল্প বা চরিত্রও হয়, আমাকে স্যাক্রিফাইস করতে হয়। আর দ্বিতীয়ত, আমি যে কয়েকটা কাজ করেছি, খুব ব্যাক টু ব্যাক এভাবে সময় দিতে যেয়ে আমার মনে হয়েছে যে আমি আমার চরিত্রগুলোর প্রতি খুব ইনজাস্টিস করতেছি। যে আমি তো রেগুলার আর্টিস্ট না, সো একটা চরিত্র ধারণ করার জন্য একটা মিনিমাম সময় আমার দরকার। রাইট, মেন্টালি আমি চরিত্রটা নিয়ে ভাববো। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে কস্টিউম। তুমি অ্যাক্টিং করো, তুমি জানো যে প্রত্যেকটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য তার কস্টিউমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমাকে যেহেতু রেগুলার বাইরে থাকতে হয়, অলওয়েজ আমি হোস্টিং অর লাইক কর্পোরেট ইভেন্ট বা চ্যানেলের সাথে যুক্ত থাকি, আমাকে যদি 2 দিন আগে বলা হয়, ওই 2 দিন আসলে আমার জন্য এনাফ না।
টু মেক প্রিপেয়ার মাইসেলফ। সো আই থট না, নিজের চরিত্রগুলোর সাথে আসলে ইনজাস্টিস করা যাবে না। যদিও আমরা যখন চরিত্রগুলো করি মন থেকেই তো করবার চেষ্টা করি, কিন্তু যখন আমি দেখছি স্ক্রিনে আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব বাজে ডেলিভারি দিয়েছি। তো তখন আমার মনে হয় যে না, যতই আমার ডিরেক্টর বলুক না কেন যে না ঠিকঠাক আছে, কিন্তু আমার জন্য ঠিক ছিল না। আর পরবর্তীতে আমার মনে হয় এটা সব আর্টিস্টেরই কাজ করে, যে ওই স্যাটিসফ্যাকশনটা আসলে কখনো আসে না নিজেকে দেখে, সবসময় মনে হয় যে না এটা একটু ভালো করলে। কিন্তু স্ক্রিপ্ট দিচ্ছে না, দুদিন আগে জাস্ট জানিয়ে দিচ্ছে যে শ্যুট করতে হবে। ডেট তুমি ম্যানেজ করতে পারলে হয়তো আমি কাউকে রিকোয়েস্ট করলাম, কিন্তু তারপরে যদি চরিত্রটা সুন্দরভাবে ফুটিয়ে না তুলতে পারি তাহলে আসলে এর কোনো মানে হয় না। আরেকটা জিনিস ছিল, প্রচুর ধারাবাহিকের জন্য আমার অফার আসতে শুরু করে। ধারাবাহিকগুলোতে কিন্তু লট ধরে ধরে সময় দিতে হয়। তো এক একটা ধারাবাহিক এমনও হয়েছে যে আমি হয়তো ওটাতে প্রধান চরিত্রের জন্য আমাকে কল করছে, যেখানে মাসে আমাকে 3টা শ্যুট করতেই হবে। সো 3 দিন বা 4 দিন করে যদি আমি দিই, 12 দিন আমাকে শুধুমাত্র নাটকেই দিতে হবে। অ্যান্ড ডেফিনেটলি আমি এখানে ফাইন্যান্সিয়াল ইস্যুসটাকেও মানে গুরুত্ব দিব। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে এখানে আমার সাথে যা কিছু ঘটছে সেটা প্রপার ওয়েতে হচ্ছে না। সো আমার জায়গা যেটা আমি উপস্থাপনা দিয়ে শুরু করেছি, ওখানে আমাকে অনেক বেশি রেসপেক্ট, অনেক বেশি আমার টেক কেয়ার করা হয়, এবং ফাইন্যান্সিয়ালি আমি এখানে অনেক বেশি হচ্ছে আমি বলবো রিচ হওয়ার ব্যাপারটা না, বাট আমাদেরকে অনেক বেশি, তোমার মনে হচ্ছে এটা সাফিশিয়েন্ট, মানে এই জায়গাটা আসলে সাফিশিয়েন্ট, এবং তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে, যেটা নাটকের ক্ষেত্রে খুব কম হয়, খুবই কম হয়। আচ্ছা, বিজ্ঞাপনের ক্ষেত্রটাও কি আসলে একই রকম? না, বিজ্ঞাপনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি প্রচুর বিজ্ঞাপন করেছি। ওই সময়টাতে আসলে টাইম মেনটেন করেই অনেক বিজ্ঞাপন করা হয়েছে ব্যাক টু ব্যাক। 18-19-এর দিকে আমি আমার উপস্থাপনার ক্যারিয়ারে আসলে এত বেশি ব্যস্ত হয়ে গেছি, এমনও হয়েছে যে আমার পরবর্তী 2-3 মাসের জন্য আগে থেকেই আমাকে বুক করে ফেলা হয়েছে। আই থিঙ্ক আফটার 17 আমার ব্যস্ততা অনেক বেশি বেড়ে গেছে কর্পোরেট ওয়ার্ল্ডে। সো ওই সময়টাতে আমার মনে হয়েছে যে বিজ্ঞাপনে তো আসলে অনেক সময় দিতে হয়। এন্ড অফ দ্য ডে আমাদের মানি মেক করাও প্রয়োজন, এটা একটা ফ্যাক্ট। দ্বিতীয়ত হচ্ছে আমার যারা মানে যাদের সাথে আমি নিয়মিত কাজ করছি, তারা চাইছেন আমি তাদের সাথে কাজ করি। সো আমার মনে হয়েছে যে না, ঠিক আছে, বিজ্ঞাপন তো করেছি, ওখানে তো অনেক সময় দিতে হয়, কষ্টও অনেক বেশি, বাট এই জায়গাটাতে না আমি রাজত্ব করতে পারি, বিকজ ইউ নো আজকে তুমি লিড করছো। আমার মনে হয় যে সবকিছু করার থেকে যে কোনো একটাতে আসলে স্পেশালিটি থেকে সেটাতেই আসলে প্রপার ভাবে কাজ করাটা, আমিও একমত সেটাতে। মানে আমাকে সবাই এই একটা জায়গাতে চিনছে, এবং আমি আমার নিজেকে উপস্থাপন করতে পারছি সবচেয়ে সুন্দরভাবে, এবং এই জায়গাটাতে না তুমি তোমার নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারবে, প্রতিনিয়ত তুমি তোমার নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারবে। এই লোভটা আমি সামলাতে পারছিলাম না যে না, দিস ইজ মাই প্ল্যাটফর্ম। আর আমি যখন মঞ্চে থাকি এবং আমার হাতে মাইক্রোফোন থাকে, আমার কাছে মনে হয় যে মানে আমার কাছে মনে হয় যে আমার মঞ্চের প্রত্যেকটা কর্নার হচ্ছে আমার জন্য, এবং সামনে থেকে নিয়ে শুরু করে পেছনের যে অডিয়েন্স রয়েছে সেও আমার জন্য, যার সাথে আই কন্ট্যাক্ট করে সে আসলে কি চাইছে। আমি মনে করি মঞ্চে দাঁড়িয়ে কথা বলাটা কিন্তু একটু ডিফিকাল্ট জব, মানে এতজন মানুষের সাথে সামনে, সেখানে পুরো ব্যাপারটা আসলে প্রেজেন্ট করা খুবই ডিফিকাল্ট। আমরা কাজ নিয়ে তো অনেকক্ষণ কথা বললাম, এবার একটু তোমার ছোটবেলা নিয়ে বা তার আগের কাজের আগের জীবনটা নিয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে নেব ছোট একটি বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। আব্বুর কথাগুলোর মানে প্রতিফলন আমার লাইফে ঘটছে একটা একটা করে, মানে সে আমাকে যেভাবে দেখতে চাইতেন। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি BTech Expert হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। কথা হচ্ছিল শান্তার সাথে। যাওয়ার আগে আমরা যদিও তোমার কাজ নিয়ে এবং উপস্থাপন নিয়ে কথা বলছিলাম, কিন্তু এবার একটু অনেক কিছু আমরা শুনলাম, জানলাম, অনেক ক্ষোভ আক্ষেপ বা ভালো জিনিস সবই শুনলাম। এবার একটু জানতে চাই যে ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার বর্ন এন্ড বর্ড আপ সব ঢাকা। ইনফ্যাক্ট আব্বু বোধহয় আফটার লিবারেশন ওয়ারি ঢাকায় চলে এসেছিলেন 72 or 73-তে। তারপর থেকে আব্বু একটু ঢাকামুখী ছিলেন। তো আমরা 3 বোন, আমার বড় বোনের জন্মও অ্যাকচুয়ালি ঢাকায়। সো আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছি তুলনামূলক খুব কম, শরীয়তপুর আমার গ্রামের বাড়ি, বাট অনেক সুন্দর। আচ্ছা, তো ছোটবেলা থেকে আসলে বড় হয়ে ওঠাটা, যেটা বললে যে 3 বোন এবং তাদের মাঝে বড় হয়ে ওঠাটা কিরকম ছিল, এবং ছোটবেলায় কি কখনো ভেবেছিলে যে ক্যারিয়ার হিসেবে এটাকে নেবে?
আসলে একবারের জন্য না। আমরা 3 বোন, আমি ওদের চেয়ে একটু বেশি ছোট, ওরা একটু পিঠাপিঠি, তো ওরা অ্যাকচুয়ালি একদমই ফ্রেন্ড ছিল, বান্ধবী, আর আমি ছিলাম ওদের ছোট বোন। তো দুজন মিলে আমাকে খুব শাসন করার চেষ্টা করতো। আর ওভারঅল যেটা ছিল, আমার স্কুলটা ছিল আমার জন্য খুবই চমৎকার একটা স্পেস, যেখানে আমি আমার টিচারদের সাথে আসলে বন্ধুত্ব করতে পারতাম। এছাড়াও অনেক বন্ধু ছিল। আর আমার ছোটবেলা থেকে একটা ব্যাপার ছিল যে সিনিয়র বা জুনিয়র সবার সাথে আমার খুব দ্রুত বন্ধুত্ব হয়ে যেত। আই থিঙ্ক এটা এখনো আছে। তো এরপরে আসলে যখন বড় হলে আসলে কি মানে কি হবে ভেবেছিলে? প্রথমে আসলে যেটা স্বপ্ন থাকে, আমরা বোধহয় বাংলাদেশের 98% বাচ্চারা ছোটবেলায় বলি আমি ডক্টর হব, অ্যান্ড দেন আস্তে আস্তে চেঞ্জ হয়। বাট আমার আব্বু খুব চাইতেন যে আমি লয়ার হব, মানে আমি একটু বাকপটু ছিলাম, তো আচ্ছা সব কথা খুব দ্রুত বলতে পারতাম। আর আমার খুব একটা ভালো অভ্যাস ছিল, আব্বু আমাকে দিয়ে পত্রিকা পড়াতেন, তো আমি আবার পত্রিকা পড়তাম। দেখা যেত ক্রাইম রিলেটেড একটা রিপোর্ট হয়েছে, সেটা আমি আব্বুকে ওই ভাষায় পড়ে শোনাচ্ছি। আবার হয়তো খুব রোমান্টিক একটা রিপোর্ট আছে কোনো নায়িকা বা নায়ক হিসেবে, যেহেতু আব্বুর সাথে খুবই আমি ফ্রেন্ডলি ছিলাম, ওটা আবার আব্বুকে পড়ে শোনাচ্ছি। তো আব্বু বলতো যে ও খুব কথা বলতে পারে, অ্যান্ড মানে পয়েন্ট নোট করে করে কথা বলতে পারে, তো ওকে আমি লয়ার বানাবো। এটা একটা ব্যাপার ছিল। তারপরে নিজেই কি আসলে সিদ্ধান্ত নিলে যে নিজের ইন্টারেস্ট ছিল মিডিয়াতে কাজ করা? লং হিস্ট্রি। শর্ট করে যদি বলতে চাই তাহলে তো খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, দেন আমার ছেলে, তারপরে আমি আবার পড়াশোনা শুরু করি। পড়াশোনার প্রথম ধাপে যেটা হয়, আমার মনে হয় যে আমার কিছু একটা করা উচিত এবং আমি করতে চাই। যেটা আমার ছোটোবেলায় মনে হতো যে একটা মেয়ে না, আমি আসলে একটা মানুষ, তো একটা মানুষ হিসেবে আমার যা যা করণীয়। আরেকটা খুব ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, আমরা তো 3 বোন আর আমি সবার ছোট। তো যিনি আসতেন বলতেন, ও আচ্ছা এটাও আপনার মেয়ে, এটা ছেলে হলে খুব ভালো হতো। আমার আব্বুকে হারিয়েছে আমি অনেক ছোটোবেলায়, জাস্ট আই ওয়াজ 13 ইয়ার্স ওল্ড। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখন আমার মনে হয় যে আব্বু নেই, কিন্তু আব্বুর কথাগুলোর মানে প্রতিফলন আমার লাইফে ঘটছে একটা একটা করে। মানে সে আমাকে যেভাবে দেখতে চাইতেন, সে যেভাবে আমাকে তৈরি করতে চেয়েছেন, আমি আসলে তাই হয়েছি। কারণ আমার 2 বোন টোটালি হাউসওয়াইফ, ওরা লাইক খুবই টিপিক্যাল হাউসওয়াইফ, আর আমি ঠিক তার বিপরীত। বিকজ আমার আব্বু চাইতেন যে ও এভাবেই বেড়ে উঠুক। তো এটা না আসলে বাবা মার দোয়া একটা ব্যাপার থাকে, আর ওই যে আমার মধ্যে ওই ব্যাপারটাও গ্রো করেছে যে আমার কিছু করা উচিত। আমি কিন্তু লাইফে সারিকা অনেক কিছু করেছি, আমি টিউশনি করেছি প্রথমে। এমন এটা মানুষের নেগেটিভ কথাবার্তায় বা এরকম কোনো অ্যাটিটিউডে সেটাতে আসলে ভেঙে না পড়ে আসলে ফাইট ব্যাক করে, বরঞ্চ সেটা তুমি যেটা করেছো, সো অবভিয়াসলি কংগ্রাটস। এবং যেহেতু তোমার বিয়ে হয়েছে, বিয়ের পরে আমার একটা স্টাডি ব্রেক ছিল, দেন আমার বেবি, সব কিছু মিলিয়ে আমি যখন স্টার্ট করি, আমার আশেপাশে যারা ছিলেন আত্মীয় স্বজন, তারা কিন্তু সবচেয়ে বেশি আমাকে নিয়ে ট্রল করেছে। তখনকার ট্রলগুলো তো এখনকার মতো সোশ্যাল মিডিয়াতে হতো না, বাট তুমি দেখবে আত্মীয়র কাছে কিছু একটা বলছে, সেটা তুমি যখন শুনতে পাও তখন কিন্তু তোমার শুনতে খারাপ লাগে। ইনফ্যাক্ট অনেকেই হয়তো আমাকে সরাসরি বলেছে, আল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন আর পড়াশোনা করে কি হবে। বাট আমার কাছে মনে হয়েছে আসলে কিছু হওয়ার জন্য তো পড়াশোনা নয়, পড়াশোনাটা আমার নিজের জন্য। প্লাস হচ্ছে আমরা যখন মা হয়ে যাই, তখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে আমি আমার সন্তানের জন্য বা আমি আমার সন্তানের চোখে কেমন, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয়েছে আমি যদি নিজেকে তৈরি না করতে পারি, তাহলে আমার সন্তান মানে একটা জিনিস খুব মিস করবে, সেটা হচ্ছে একটা ভালো মায়ের গাইডেন্স সে পাবে না। আমার জানা যতখানি কম থাকবে বা যতটুকুতে আমি আসলে থেমে যাব, আমার সন্তানকেও তো ঠিক ওই জায়গাটাতে এসে থেমে যেতে হবে। তো আমি আমার নিজেকে অ্যাকচুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করেছি ডে বাই ডে, তার প্রতিফলন আজকের আমি, এবং আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি। বাহ, চমৎকার। আমি ইনফ্যাক্ট প্রথমে যখন তোমার সাথে কথা বলছিলাম একদম শুরুতে, তখন যখন জেনেছিলাম তোমার এত বড় ছেলে আছে, আমি শুনে একদমই বিশ্বাস করতে পারিনি এবং ভীষণ অবাক হয়েছি। তো বাইরে যখন যাও, আই এম শিওর অন্যান্য জায়গাতেও আসলে শোনো এই কথাটা যে আল্লাহ এটা তোমার মা, বা সে যখন শোনে বা তোমাকে যখন বলে, এটা তোমার কিরকম লাগে এবং তোমার ছেলে কিভাবে রিয়াক্ট করে, সে কি ব্যাপারটা এনজয় করে নাকি না, সেই বিষয়ে আমরা জানবো ছোট একটি বিরতির পর। দর্শক ফিরছে বিরতির পর। আমার যদি কোনো কিছু দরকার হয়, আমি মেনশন করেও তার কাছে চাই না, আমি জাস্ট বলি যে আল্লাহ এটা তো আমার ইচ্ছে করে, তোমার যদি মনে হয় যে এটা আমার জন্য ভালো, প্লিজ আমার জন্য এটা তুমি দাও।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল শান্তার সাথে। আমরা খুব ইন্টারেস্টিং গল্প শুনছিলাম যে যখন তোমাকে এবং তোমার ছেলেকে দেখলে মানুষ আসলে বিশ্বাস করতে চায় না যে মা এবং ছেলে, যেহেতু তুমি অনেক আর্লি এজে মা হয়েছো, তো এই বিষয়টা তোমার ছেলে কিভাবে নেয়? ও অ্যাকচুয়ালি খুব এনজয় করে, এবং এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে ও আমাকে অনেক ব্যাপারে গাইড করে। মাঝে মাঝে মনে হয় মানে বড় একটা ভাই থাকলে যেভাবে ট্রিট করতো, বা ভাই থাকলে যেভাবে করে ট্রিট করে না, এটা করা উচিত না, ওটা করা উচিত না, তোমার নিজেকে আরও বেশি স্কিল করা উচিত, ইউ হ্যাভ টু লার্ন দ্যাট। ইভেন তো এমন হয় লাইক আমি জিমে যাচ্ছি না, টানা 15 দিনের গ্যাপ পড়ে গেছে, ও আমাকে বলবে মম ইউ শুড গো টু জিম, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। তো এই ব্যাপারগুলো ভালো লাগে। আবার হ্যাঁ, এখন তো জেনজিদের টাইম, সো যখন দেখা যায় যে তারা মনে করে যে ওরাই সব কিছু জানে, এটাও কিন্তু মা হিসেবে আমাদেরকে কিছুটা হলেও মানে কষ্ট দেয় যে আমরা বোধহয় এরকম ছিলাম না, কিন্তু আসলেও আমরা এরকমই ছিলাম। মানে সবারই একটা টাইম যায়, মানে তখন আসলে মনে হয় যে সবাই বুঝে বড় হবার পরে আসলে রিয়েলাইজেশনটা আসে যে না, আসলে বাবা মা যা বলে ভালোর জন্যই বলে, এবং তারা ঠিক। ইটস ট্রু। এবং এই ব্যাপারটা আমি আমার ছেলেকে বলি যে এখন তুমি যে ভুলগুলো করছো, ঠিক 4 to 5 years লেটার তোমার মনে হবে যে আমার মা ঠিকঠাক ছিল। আর এটা আমি তোমাকে কেন বলছি যেন আমার লাইফের রিয়েলিটি থেকে, এমন না যে আমি মা হিসেবে বলছি। তো কিছু তো বোঝাপড়া আছে ভালো, যেহেতু আমার বন্ধুর মতো। আবার বন্ধুত্বে যেমন ঝগড়া হয় সেটা আমাদেরও হয়। আচ্ছা, তো ঝগড়া হলে আসলে কে কাকে ঠিক করে, মানে তার রাগ? ঝগড়া হলে আমি খুব টেকনিক্যালি যেটা মেনটেন করি, মানে হয় না যে ঝগড়া করে কথা বলবো না, ব্যাপারটা তা না। ঝগড়া করে একটু পরেই আবার কথা বলি, মানে ইচ্ছাকৃতভাবে, কারণ আমি জানি যে একটা গ্যাপ যদি তৈরি হয়ে যায় সেটা না কন্টিনিউ হতে থাকবে। সো কোনো গ্যাপ তৈরি হতে দেওয়া যাবে না। ঝগড়া হচ্ছে, ও একটু কান্না করছে, আমিও একটু কান্না করছি, মানে ও কান্না করে যে আম্মু আমাকে এভাবে বলতে পারলো, আমার হয়তো মন খারাপ হয় যে ও আমাকে এভাবে বললো। সো একটু পরে আবার দেখা যাচ্ছে আচ্ছা তুমি এটা করো, বা খেতে আসো, অথবা চলো আমরা মুভি দেখি। সো আই জাস্ট ট্রাই টু মেক ইট ইজি, কারণ সন্তানদের মধ্যে আসলে এমনিতেই সময়ের সাথে সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, আর আমি তো অনেক ব্যস্ত থাকি, সো আমি চাই না আসলে দূরত্বটা তৈরি হোক। আসলে এটাও ভীষণ মানে সত্যি কথা যে রাগ তো হবে, বা একই বাসায় থাকলে ঝগড়া হবে বা যেটাই হবে, বাট সেটাকে আসলে প্রলং করা উচিত না, সেটা আসলে সেখানেই শেষ করা উচিত, স্পেশালি বাচ্চাদের সাথে অবশ্যই। কারণ একবার যদি তোমার মানে বাবা মায়ের সাথে মেন্টালি একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, সেটাকে মানে রিমুভ করা ইটস কোয়াইট টাফ। বিকজ সময়ের সাথে সাথে আমাদের যখন ব্যস্ততা বাড়ে, লাইক ও এখন ইউনিভার্সিটিতে পড়ে, ও সকালে যায়, সন্ধ্যায় আসে, পড়াশোনা করে, ঘুমায়, আমার সাথে অনেক সময় হয়তো দেখাই হয় না, আমি দেখি যে ও ঘুমাচ্ছে। কিন্তু এমন যদি হয় যে আমি রাগ করলাম, তারপরে 3-4 দিন কথাই বললাম না, সো এটা না অন্যরকম একটা দূরত্ব তৈরি করবে। তবে মজার ব্যাপার হচ্ছে ওর লাইক লাস্ট 2 days ওর এসি নষ্ট হয়ে গেছে, তো আমি ব্যস্ততার জন্য ওটা সার্ভিসিং করানোর ব্যবস্থা করতে পারছি না, তো ও আমার রুমে এসে ঘুমাচ্ছে, আমরা একসাথে বেড শেয়ার করতেছি। তো আমাদের মধ্যে ওই বন্ডিংটা এখনো পর্যন্ত আছে। চমৎকার। অনেকক্ষণ ফ্যামিলি নিয়ে ছেলে নিয়ে কথা বললাম, এবার একটু তোমাকে মানে তোমার ব্যাপারে আসি, যে শান্তা কিরকম, তোমার নিজের কাছে নিজেকে কিরকম মনে হয়? আমি অনেক একরোখা। আচ্ছা, প্রচুর একরোখা। আমার মানে জেদ অনেক বেশি, তবে আমি এমন না যে হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছি, মানে আমি রাগার পেছনে হয়তো যথেষ্ট কারণ আছে, কিন্তু যখন আমি রেগে যাই, আউটবাস্ট করলে ওটা খুব ভয়াবহ হয়। আর একরোখা বলছি এই জন্য, লাইক আমি যদি চিন্তা করি আমি এটা করব, এটা হব, সেটা আমি করে ছাড়ি, এবং ইনশাআল্লাহ আমি পারি। আচ্ছা, তো ভালো খারাপ দুটোই আসলে বললে যে অনেকের জন্য এটা ভালো না, ডেফিনেটলি। ওকে, সো জীবনে আসলে এখন কি পরিকল্পনা রয়েছে? যে আমি যদি জিজ্ঞেস করি যে আজ থেকে আরো অনেকদিন পরে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? এটা খুব চমৎকার একটা কোয়েশ্চেন করেছো, কারণ এটার খুব ইজি উত্তর আমার কাছে আছে। আমি কখনো ফিউচার নিয়ে প্ল্যান করি না। আচ্ছা, এখনো পর্যন্ত আমার লাইফে যা কিছু ঘটেছে সব কিছু আমার কাছে মনে হয় যে হু অ্যাম আই টু মেক আ প্ল্যান ফর মাইসেলফ। ক্রিয়েটর একজন আছেন যিনি আমাদের জন্য রাইট, এবং আমরা যখন প্ল্যান করি তিনি আসলে হাসেন যে আমি তো ওর জন্য এর চাইতে বেটার প্ল্যান করে রেখেছি। সো এই জন্য আমি যখন নামাজ পড়তে পারি বা আল্লাহ তাআলার সাথে নামাজ পড়ি আর না পড়ি, আমি কানেকশন রাখার চেষ্টা করি। প্রথমত মিথ্যা বলতে চাই না, খারাপ কাজ করতে চাই না, মানুষের
মানে মানুষের জন্য কখনো খারাপ চিন্তা করি না। সো আমার মনে হয় যে এগুলো না কানেকশনটা আসলে বজায় রাখে। সো আমি জাস্ট আমার যদি কোনো কিছু দরকার হয় আমি মেনশন করেও তার কাছে চাই না, আমি জাস্ট বলি যে আল্লাহ এটা তো আমার ইচ্ছে করে, তোমার যদি মনে হয় যে এটা আমার জন্য ভালো, প্লিজ আমার জন্য এটা তুমি দাও, অথবা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। অ্যাকচুয়ালি এই কথাটা বলি যে তোমার যদি মনে হয় এটা আমার জন্য ভালো, প্লিজ আমার জন্য তুমি এটা করো, অথবা যেটা তোমার ইচ্ছে। উনি সবচেয়ে বেস্ট জানেন এবং উনি প্ল্যানার, এবং সে তোমাকে যা দেবে সারিকা, ওটা অ্যাকচুয়ালি তুমি কখনো কল্পনাও করবে না। আমার লাইফে আমি যা কখনো কল্পনা করি না আমি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। তার প্ল্যান অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানের চেয়ে অনেক বেশি বিশাল থাকে, এবং সে যা যখন দেন আর যা দেন আসলে মন উজাড় করে দেন, বিকজ তার ভান্ডার তো বিশাল। তো এই জন্য আমি চাই না আর কোনো প্ল্যান করি না। তবে হ্যাঁ, একটা জিনিস আল্লাহ তাআলার কাছে চাই, সেটা হচ্ছে সুস্থতা, কারণ এর চেয়ে তো বড় নিয়ামত আর কিছু নেই। অর্থবিত্ত যতটুকু আমাকে দিয়েছেন সেটা আমার জন্য আলহামদুলিল্লাহ এনাফ। আর মানে সম্মানটুকু নিয়ে বেঁচে থাকতে চাই, এটা হচ্ছে প্রথমত। আর যে ইন্ডাস্ট্রিতে আমরা বিলং করি এখানে না মানুষের মনে জায়গা করে রাখাটা অনেক টাফ, কারণ প্রতিনিয়ত কেউ না কেউ আসছেন, অনেক রঙিন মুখ আসছে, অনেক কিছু দেখা যায়। মানুষ খুব সহজে আমাদেরকে ভুলে যায়, শুধুমাত্র আমার ভালো ব্যবহার ভালো কর্ম এটাই থেকে যাবে। সো আমি থাকি আর না থাকি, ওই ভালো ব্যবহার আর কর্মের জন্য মানুষ আমাকে মনে রাখবে। সো এই ব্যাপারগুলো যদি আল্লাহ তাআলা আমার মধ্যে সবসময় রাখেন, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। আর বাকিটা তো তোমরা আছো, আমি যদি বেঁচে থাকি দেখা হবেই। চমৎকার ভাবনা, এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সবসময় এরকম হাসি খুশি থাকো এবং সামনের জীবনটাও এভাবে সুন্দর করে এবং উইথ সাকসেস কাটিয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট, ইউ আর সো সুইট। অ্যান্ড তোমাকে সবসময় আসলে ভালো লাগে। প্রথম ভালো লাগা তো হচ্ছে মানে অ্যাজ এ মডেল তারকা সেইভাবে, আর পরবর্তীতে আমি বলবো যে অ্যাজ এ হিউম্যান বিইং সারিকা একজন ডিফারেন্ট পার্সন, ওর সাথে না মিশলে অনেকে বুঝতে পারবে না। সো খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। থ্যাংক ইউ। আমারও তোমার জন্য একটা উপহার আছে বিটেকের পক্ষ থেকে। থ্যাংক ইউ। বাও। এই সুন্দর চিন্তা চেতনার মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। তার সামনের পথটাও যেন এরকম সুন্দর হয়। সবাই ভালো থাকবেন। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.